থ্যাংক ইউ। তো দেখ, আমরা আজকে এই কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন এই চ্যাপ্টারটা আমরা শেষ করব, কারণ আমাদের প্রায় শেষ হয়ে এসছে। লাস্ট ক্লাসে আমরা টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন নিয়ে আমরা ডিসকাস করছিলাম। কি কি টাইপের কেমিক্যাল রিয়াকশন হয়? ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ডিকম্পোজিশন রিয়াকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, নানান রকমের রিয়াকশন নিয়ে ডিসকাস করেছি। কিন্তু একটা পার্টিকুলার টাইপের রিয়াকশন কিন্তু এখনো ডিসকাস করা হয়নি, আজকে ডিসকাস করব। আর নর্মাল আমাদের ডেইলি লাইফের সাথে কিছু রিয়াকশন অ্যাটাচ রয়েছে, সেগুলোর কথা বলবো। কিছু কোশ্চেন আনসার ডিসকাস করব, তাহলেই আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো সেশন আমরা জাস্ট স্টার্ট করছি। লেটস স্টার্ট। তো আমরা স্টার্ট করার সময় একটা কথা প্রথমেই বলে নিই, সেটা হচ্ছে যে আমি যে হোমওয়ার্কগুলো পাঠাই সেগুলো কিন্তু করে আমাকে পাঠাবি। কারণ একজন দুজন পাঠায়, কিন্তু বাকি আর কেউ পাঠায় না। কিন্তু এটা একটা অভ্যাস করে নিবি, কারণ এখন তো অনলাইনেই যা পরিস্থিতি চলছে, অনলাইনে ক্লাস চলতে থাকবে। তাহলে এটা কিন্তু আমরা হোমওয়ার্কটা এখান থেকেই দেব এবং সেটা কিন্তু করে পাঠাতে হবে। কারণ আমি আগের দিনকার কিছু ব্যালেন্স করতে দিয়েছিলাম, অস্মিতাই একমাত্র পাঠিয়েছে, আর কেউ পাঠায়নি। তো এগুলো কিন্তু মনে রাখবি যে এগুলো তোদেরকে কিন্তু প্র্যাকটিসের জন্যই দেওয়া হচ্ছে, এবং অবশ্যই সেগুলো করবি। আর পরীক্ষা থাকলে তো নিশ্চয়ই দিবি। আমরা একটা চ্যাপ্টার শেষ করে কোশ্চেন আনসার কিছুটা ডিসকাস করে পরীক্ষাও নেব। এগুলো করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, বাড়িতে অভ্যাস রাখতে হবে, হোমওয়ার্ক করা ইত্যাদি করা। এগুলো না করলে কিন্তু অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। তো চলো আমরা স্টার্ট করি আজকের সেশন। আজকে প্রথমেই আমরা আমাদের যে সিলেবাস ছিল, দেখ, এক্সাম্পলস অফ কেমিক্যাল রিয়াকশন, রিপ্রেজেন্টেশন অফ কেমিক্যাল রিয়াকশন, ব্যালেন্স করা, কি কি ফ্যাক্টর আছে ইনফরমেটিভ করার জন্য, ইন্টারপ্রিটেশন বায়াসড কেমিক্যাল রিয়াকশন, টাইপস অফ রিয়াকশন, এই পর্যন্ত আমরা হয়ে গেছে। আজকে লাস্ট দুটো টপিক আমরা নিয়ে আলোচনা করব। এক্সপ্লেন অ্যাবাউট দ্য রেডক্স রিয়াকশনস উইথ এক্সাম্পল অ্যান্ড এক্সাম্পলস অফ অক্সিডেশন ইন ডেইলি লাইফ। তো এই দুটো বিষয় নিয়ে আর চলো আমরা আজকে ডিসকাস করি যে রেডক্স রিয়াকশন কি, সে সম্পর্কে আমরা ডিটেলে জানবো যে রেডক্স রিয়াকশন বলতে কি বোঝায়, এবং আমাদের যে ডেইলি লাইফে কিছু অক্সিডেশন রিয়াকশনস রয়েছে, সেই অক্সিডেশন রিয়াকশন নিয়েও আমরা ডেইলি লাইফে যে আমরা ফেস করি, যে সমস্যা প্রবলেম ফেস করি, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। দিস ইজ অ্যাপ্লিকেশন সাইট মিয়ারলি। তো আমরা প্রথমে রেডক্স রিয়াকশনটাতেই চলে আসব। তো আজকে আমাদের ফার্স্ট যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন। তো রেডক্স রিয়াকশন কি? এখন প্রবলেম হচ্ছে যে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যত রকমের রিয়াকশান হয়, আগের দিনকার থেকে আমরা বলে আসছি যে এই টাইপের রিয়াকশান হয়, তা নিশ্চয়ই মনে আছে, এবং আমি পিডিএফ ইত্যাদি পাঠিয়েও দিয়েছিলাম, নিশ্চয়ই দেখেছিস। তো এই যত রকমের রিয়াকশান আছে, তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক রিয়াকশান যে টাইপের রিয়াকশান, সেটাই হচ্ছে রেডক্স রিয়াকশান। মানে মোস্ট অফ দ্য ইনঅর্গানিক রিয়াকশনস আর রেডক্স টাইপের। আর শুধু ইনঅর্গানিক বলবো কেন, অর্গানিক রিয়াকশনও কিন্তু রেডক্স, আমরা অর্গানিক কেমিস্ট্রি এখানে পড়াবো, তো অর্গানিক রিয়াকশনও কিন্তু সেটাও রেডক্স টাইপের, রেডক্স সেখানে কিন্তু হয়। দেখুন, এই রেডক্স রিয়াকশন কি, সেটা নিয়ে আমরা ডিসকাস করতে শুরু করলাম। কিন্তু ডিসকাস করার আগে দেখ, এনসিইআরটির বইতে একটা অ্যাক্টিভিটির কথা বলেছে।
সেই অ্যাক্টিভিটিটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তবেই কিন্তু আমরা রেডক্সের দিকে যেতে পারবো। রেডক্স রিয়াকশানটা বুঝতে গেলে কিন্তু এই অ্যাক্টিভিটিটা করাটা জরুরি, কারণ অ্যাক্টিভিটি আমার খুবই ভালো লাগে, আর অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা সবসময় পড়বো, কারণ প্রচুর কোশ্চেন অ্যাক্টিভিটি থেকে দেয়। তো অ্যাক্টিভিটি বইতের অংশটাই তুলে দিয়েছি আমি, অ্যাক্টিভিটি 1.11। সেখানে কি করা হচ্ছে না করা হচ্ছে একটা ছবি দেখতে পাচ্ছি। সেখানে বার্নার, ট্রাইপড স্ট্র্যান্ড, ওয়্যার গেজ রয়েছে, চায়না ডিশের মধ্যে কপার পাউডার রয়েছে, এবং একটা করা হচ্ছে, একটা কাজ করা হচ্ছে। তো কি করা হচ্ছে চলো একবার দেখে নিই কি করা হচ্ছে এখানে। চায়না ডিশের মধ্যে অ্যারাউন্ড 1 গ্রামের মতো আমরা কপার পাউডার নিয়েছি। কপার পাউডার মানে সিম্পলি কপার, যেটা মেটাল, সেই কপার চিপস, মানে ছোট 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 টুকরো। তো সেটা নিয়ে প্রথমে আমরা হিট করছি। হিট a China dish containing 1 gram of copper powder. What do you observe? এটা কিন্তু প্রথম কথা, যে তুমি চায়না ডিশের মধ্যে কপার পাউডার নিলে 1 গ্রাম, তুমি কি দেখবে তাকে হিট করলে? তো কি দেখবো আমরা? The surface of copper powder becomes coated with black copper oxide. কপার পাউডার যেটা, সেটা কিন্তু কোটেড হয়ে যাবে ব্ল্যাক কপার অক্সাইড দিয়ে, এটা আমরা দেখতে পাবো, প্রথম কথা। দ্বিতীয় কথা কি না, এটা কেন হলো? না, কপার এখানে হিট করলে অক্সিজেন আছে অ্যাটমসফিয়ারে, অক্সিজেনটা কিন্তু কপারের সাথে রিয়াকশান করলো এবং কপার অক্সাইড তৈরি করলো। মানে আমি যদি রিয়াকশানে লিখি, তাহলে কপারের সাথে অক্সিজেনের রিয়াকশান করে কপার অক্সাইড তৈরি করলো। এইটাই কালার হচ্ছে ব্ল্যাক, কপার অক্সাইড তৈরি করলো। এটা তো আমরা বুঝতেই পারলাম, কপারের সাথে অক্সিজেনের রিয়াকশান করে কপার অক্সাইড, ব্ল্যাক কালারে কপার অক্সাইড তৈরি হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের রিয়াকশান, যে রিয়াকশান দেখানো হলো, এই ধরনের রিয়াকশান শুধু তাই নয়, আরো কিছু করতে চাই কি না, এক্সপেরিমেন্টার আরো একটু বাড়ালাম। ইফ হাইড্রোজেন গ্যাস ইজ পাসড ওভার দিস হিটেড মেটেরিয়াল, মানে কপার অক্সাইড যেটা তৈরি হয়েছে, দ্য ব্ল্যাক কোটিং অন দ্য সারফেস টার্নস ব্রাউন as the reverse reaction takes place and copper is obtained. এই যে কপার অক্সাইডটা যেটা তৈরি হলো বলে আগে বললাম, তার উপর দিয়ে যদি যে হাইড্রোজেন গ্যাস পাঠাই, তাহলে কি হবে? সারফেসটা আবার ওই ব্ল্যাক থেকে ব্রাউন এর দিকে কনভার্টেড হবে এবং কপার, মেটালিক কপার আবার তৈরি হয়ে যাবে, যেটা কি না এই যে কপার অক্সাইড তার সাথে হাইড্রোজেন রিয়াকশান করে আবার কপার তৈরি হবে এবং ওয়াটার ভেপার তৈরি হয়ে যাবে। তাহলে আমরা একবার কিন্তু অক্সিজেনের সাথে রিয়াকশান করলাম, তারপরে আবার হাইড্রোজেনের সাথে রিয়াকশান করলাম। কি করছি না করছি সব কিছু ডিটেলে আসছি, এবং প্রত্যেকটা জিনিস আমরা নিয়ে ডিসকাস করব আলাদা আলাদাভাবে, সমস্ত এক্সাম্পল দেব, যাতে করে পরিষ্কারভাবে এই চ্যাপ্টারটার সমস্ত পার্টগুলো বোঝা যায়। তো দেখতেই পাচ্ছিস যে কপার অক্সাইড তার সাথে হাইড্রোজেন দিয়ে রিয়াকশান করা হয়েছে, কপার প্লাস ওয়াটার তৈরি হয়েছে। তো আমরা টোটাল অ্যাক্টিভিটিটা যদি চোখের সামনে দেখতে চাই, তাহলে কি হবে না, সেটা দেখতে পাবো নিশ্চয়ই। তো সেটাই আমরা এখন দেখব, যে অক্সিডেশন রিয়াকশান রিলেটেড এটা একটা এক্সপেরিমেন্ট। তো আমরা এখানে কিন্তু প্রথম কাজ হচ্ছে, আমরা ফার্স্ট পার্ট অফ এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে কপার থেকে কপার অক্সাইড তৈরি করব। তো আমরা যেরকম নেয়ার কথা দেখতে পাচ্ছিস, চায়না ডিশ নেওয়া হয়েছে, তার মধ্যে কপার পাউডার, সেখানে বার্নার রয়েছে, ট্রাইপড স্ট্যান্ড রয়েছে, ওয়্যার গেজ রয়েছে। এবারে আমরা জাস্ট বসিয়ে দিয়েছি এখানে কপার পাউডার,
রয়েছে একটা চায়না ডিশের মধ্যে, এই যে এর মধ্যে রয়েছে, ইজি ব্যাপার, এটার মধ্যে কিন্তু চায়না ডিশের মধ্যে কপার পাউডার রয়েছে, এর মধ্যে কপার পাউডার, শুধু কপার, সরি কপার অক্সাইড নয়, কপার পাউডার রয়েছে। এখান দিয়ে হিট করা হচ্ছে, বার্নার জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিট হচ্ছে। হিট হলে কি হবে, কি অবজার্ভ করব, দেখ, অবজার্ভ নিজে কর, তাতেই দেখ, দেখা যাচ্ছে কি না, কপার পাউডার বিকামস ব্ল্যাক কপার অক্সাইড। একটা ব্রাউনিশ কালারের কপার ছিল, সেখান থেকে কিন্তু ব্ল্যাক কালারের কপার অক্সাইড তৈরি হয়ে গেছে। দেখ, কালারটা দেখলেই বুঝতে পারছিস যে কালো কালো লাগছে কালারটা। কপার কিন্তু একটা ব্রাউন কালারের, কিন্তু কপার থেকে যখন কপার অক্সাইড হয় সেটা কিন্তু ব্ল্যাক কালারের হয়ে যায়, ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি। তো কপার প্লাস অক্সিজেন, কপার অক্সাইড, এই রিয়াকশনটা প্রথমে হয়েছে, যেটা অলরেডি অ্যাক্টিভিটির মধ্যে বলা আছে, এনসিইআরটির বইতে বলা আছে, সেটাই হচ্ছে এটা। তো তাহলে কপারকে অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি তৈরি হয়েছে, কপার অক্সাইড। এটা কালার চেঞ্জ দেখে বোঝা গেল, কারণ আমরা প্রথম থেকে রিয়াকশন হচ্ছে কি হচ্ছে না, রিয়াকশনের পারফরমেন্স কিন্তু বোঝা যায় তার কিছু ফিজিক্যাল অবজারভেশনের বেসিসে, বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারি কিছু ফিজিক্যাল অবজারভেশনের বেসিসে। তার মধ্যে একটা অবজারভেশন হচ্ছে কালার চেঞ্জ। সত্যিই কিছু হয়েছে কি এখানে, নিশ্চয়ই হয়েছে, না হলে কালার চেঞ্জ হতো না। তো কপারের সাথে অক্সিজেনের রিয়াকশন করে কিউপ্রিক অক্সাইড সিইও তৈরি করেছে। তো সিইও তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমরা উই পারফর্ম দ্য সেকেন্ড পার্ট অফ দ্য এক্সপেরিমেন্ট, যেখানে কিনা হাইড্রোজেন গ্যাস পাঠানো হচ্ছে ইত্যাদি। তো হাইড্রোজেন গ্যাস একটা বেলুন থেকে কিন্তু ওখানে হাইড্রোজেন গ্যাস দিয়ে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়া হলো। ঠিক এভাবে করা যায় না, এর জন্য আরো এক্সপেরিমেন্টাল প্রসিডিওর দরকার। যাকে সিম্পলেস্ট ওয়েতে এটাই ভাবা হলো যে হাইড্রোজেন দিয়ে রিয়াকশন করানো হলো। তো হাইড্রোজেন দিয়ে রিয়াকশন করালে কি হবে, এই হাইড্রোজেনটা কিউপ্রিক অক্সাইডের সাথে রিয়াকশন করবে, এই হাইড্রোজেনটা কিউপ্রিক অক্সাইডের সাথে রিয়াকশন করবে এবং তাকে কি করবে না, কপারে আবার কনভার্ট করবে। এই ব্ল্যাক কালারটা কিন্তু ব্রাউন কালারে কনভার্টেড হয়ে গেছে, ইটসেলফ কনভার্টেড ইনটু ওয়াটার। তো খুব ইজি ব্যাপার, কিউপ্রিক অক্সাইড সেটা আবার কপারে কনভার্টেড হচ্ছে, কারণ হাইড্রোজেন ওর সাথে রিয়াকশন করছে এবং হাইড্রোজেন রিয়াকশন করে সেখান থেকে কিন্তু কপার প্লাস ওয়াটার তৈরি হচ্ছে। আমরা ল্যাবরেটরিতে এই কাজটা করতেও পারি। তো এই যে হাইড্রোজেন গ্যাস পাঠানো হলো, এখানে কিন্তু দুটো রিয়াকশন আমরা দেখতে পেলাম। প্রথমত কপারের সাথে অক্সিজেনের রিয়াকশন করলাম, তো এখানে কপার অক্সাইডের সাথে কিন্তু হাইড্রোজেনের রিয়াকশন হলো। বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে এখানে কিন্তু দুটো ঘটনা ঘটেছে একটা রিয়াকশনের মধ্যে। কি, কোনো এলিমেন্টের সাথে যদি অক্সিজেন অ্যাড হয় তাকে বলে অক্সিডেশন। কোনো এলিমেন্ট হাইড্রোজেন ছিল, তার থেকে এদিকে ওয়াটার হয়েছে, হাইড্রোজেন থেকে ওয়াটার, এই অক্সিজেন কোথা থেকে এলো, এই অক্সিজেন এসেছে যেহেতু ওর সাথে অক্সিজেন অ্যাড হয়েছে, তাই দিস রিয়াকশন ইজ অক্সিডেশন রিয়াকশন। কোনো এলিমেন্টের সাথে যদি অক্সিজেন অ্যাড হয়, যুক্ত হয়, জুড়ে যায়, তাহলে তাকে বলবো অক্সিডেশন। আর উল্টোটা, এখানে কি ছিল, কিউপ্রিক অক্সাইড, তার থেকে কি হলো, কপার, তাহলে এখান থেকে এখানে কি হয়েছে, রিমুভাল অফ অক্সিজেন। কোথাও যদি অ্যাডিশন অফ অক্সিজেন হলে যদি অক্সিডেশন হয়, হাইড্রোজেন থেকে জল হয়েছে, দিস ইজ অক্সিডেশন। তাহলে অক্সিজেন বেরিয়ে যদি যায়,
কপার টু অক্সাইড লুজিং অক্সিজেন, অক্সিজেন লুজ করছে, মানে ওর রিডাকশন হয়েছে। হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেন কিন্তু ওই অক্সিজেনটাকে গেইন করেছে, তাই হাইড্রোজেনের কিন্তু অক্সিডেশন হয়ে গেছে, হাইড্রোজেন জলে কনভার্ট হয়েছে। খুব ইজি একটা এক্সপেরিমেন্ট, যেখানে কিনা অক্সিডেশন এবং রিডাকশন আমরা সাইড বাই সাইড একসাথে দেখাতে পারছি। পরে আমরা ডেফিনেশন ইত্যাদি পরপর আলোচনা করছি, কিন্তু আপাতত এই এক্সাম্পলটা তুই ভালো করে দেখার চেষ্টা কর যে কপার অক্সাইডের সাথে হাইড্রোজেন যখন রিয়াকশন করেছে তখন কি হয়েছে। কপার থেকে অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে গিয়ে অ্যাটাচড হয়েছে, মানে এখান থেকে অক্সিজেনটা বেরিয়ে গেছে আর এখানে এসে অক্সিজেনটা ঢুকেছে। তো এইভাবে আমরা অক্সিডেশন রিডাকশন রিয়াকশনকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি, যেখানে কিনা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন হয়েছে কি হয়নি। তো এটা হয়েছে কি হয়নি, এটা হয়েছে, এটা অক্সিজেন অ্যাড হয়েছে, অক্সিজেন বেরিয়েও গেছে। তো এটা দুটো একসাথেই ঘটনাটা ঘটে সব সময়, এবং অক্সিডেশন রিডাকশনকে একসাথে একই কথায় অক্সিডেশন প্লাস রিডাকশন একসাথে বলে কি, রেডক্স। একেই বলে রেডক্স রিয়াকশন, যে রিয়াকশনে কিন্তু দুটো ঘটনাই একই সাথে ঘটছে, একই সাথে এই ব্যাপারটা দেখা যাচ্ছে, এবং এটাকে বলে রেডক্স রিয়াকশন। তো রেডক্স রিয়াকশন রিলেটেড একটা অ্যাক্টিভিটি আমরা দেখালাম। তো তুই দেখতে পাচ্ছিস যে আমরা কি বলতে চাইছি। কি বলতে চাইছি সেটা আমি বললাম। তো অ্যাক্টিভিটিটা তুই দেখতে পেলি, এবং আমরা সে বিষয়টা নিয়ে বললাম। এবার দেখ যে অক্সিডেশনকে আলাদাভাবে আমরা ডিফাইন করব কিভাবে। মানে অক্সিডেশন, যদি কেউ বলে যে হোয়াট ডু ইউ মিন বাই অক্সিডেশন, তুমি এখন অক্সিডেশন বলতে কি বোঝো। তো আমরা সিম্পলেস্ট ডেফিনেশনে, এগুলোকে বলে ক্লাসিক্যাল ডেফিনেশন। তো সিম্পলেস্ট ওয়েতে আমরা কি বলবো না, কোনো এলিমেন্টের সাথে যদি অক্সিজেন অ্যাড হয়, অ্যাডিশন অফ অক্সিজেন টু এনি এলিমেন্ট, সে যে কোনো এলিমেন্টের সাথে অক্সিজেন অ্যাড হতে পারে, তখন তাকে আমি সেই রিয়াকশনটাকে কি বলবো, আমি বলবো অক্সিডেশন। সিম্পল ব্যাপার, যে সি প্লাস CO2, তো এটা কার্বনের কিন্তু অক্সিডেশন হয়েছে, কারণ কার্বনের সাথে অক্সিজেন গিয়ে জুড়েছে এবং CO2 তৈরি হয়েছে। তো অ্যাডিশন অফ অক্সিজেন করাকে বলে অক্সিডেশন। শুধু কি তাই, অর রিমুভাল অফ হাইড্রোজেন ফ্রম এনি এলিমেন্ট, কোনো এলিমেন্ট থেকে যদি হাইড্রোজেনকে তুমি রিমুভ করো, আমি সব কথাই এক্সাম্পল দিয়ে দেখাবো, এরকম কোনো ব্যাপার নয়। প্রথমে তো অক্সিডেশন রিডাকশন এগুলোর ডেফিনেশনগুলো তো বলতে দে। অ্যাডিশন অফ অক্সিজেন হলে তাকে বলে অক্সিডেশন, রিমুভাল অফ হাইড্রোজেন হলেও, হাইড্রোজেনের রিমুভালও কিন্তু অক্সিডেশন। হাইড্রোজেন যদি কোনো এলিমেন্টের সাথে ছিল কিন্তু চলে গেল, বেরিয়ে গেল, তাকেও বলে অক্সিডেশন। আরো কি হতে পারে, লুজিং ইলেকট্রন লুজ করে হায়ার স্টেট, অক্সিডেশন স্টেট। হয়তো ধর কপার, এটা অক্সিডেশন কত 0, ইলেকট্রন লুজ করলো, কপার +2 চলে গেল, 0 থেকে +2 স্টেট, এগুলোকে বলে অক্সিডেশন স্টেট। জাস্ট এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার না। তো
তো এই তিনটে মোটামুটি ভাবে আমরা এখন প্রথমে জানলাম যে অক্সিজেন অ্যাড হলে তাকে বলে অক্সিডেশন, হাইড্রোজেন যদি কোনো এলিমেন্ট থেকে রিমুভাল হয় তাকে বলে অক্সিডেশন। সবই অক্সিডেশন, প্রত্যেকটাই অক্সিডেশন। ইলেকট্রন লুজ করে অক্সিডেশন, তো অক্সিডেশন এদেরকে বলে। আমরা যদি এক্সাম্পল নিয়ে দেখতে চাই, অ্যাডিশন অফ অক্সিজেনের এক্সাম্পল, যত কিছু অক্সিজেনের সাথে রিয়াকশন, C+O2, CO2, S+O2, SO2, এরকম ধরনের যত রিয়াকশন রয়েছে সব অক্সিজেন দিয়ে বার্ন করানো হচ্ছে, সবই কিন্তু অক্সিডেশন রিয়াকশনের পর্যায়ে চলছে। কোন রিয়াকশনে যদি আমরা এমন দেখি যে অক্সিজেন অ্যাড হচ্ছে কোনো এলিমেন্টের সাথে, জুড়ছে, তখন আমরা তাকে অক্সিডেশন বলবো। এছাড়া রিমুভাল অফ হাইড্রোজেন রিমুভ করা, তাকেও কিন্তু আমরা অক্সিডেশনই বলবো, হাইড্রোজেন রিমুভ করাকে। যেমন দেখ যে এখানে H2S ছিল, H2S লেফট হ্যান্ড সাইডে ছিল, কিন্তু রাইট হ্যান্ড সাইডে হলো কি সালফার। তাহলে H2S থেকে সালফার আসার সময় হাইড্রোজেনের রিমুভাল হয়েছে, হাইড্রোজেন এখান থেকে সরে গেছে, রিমুভাল অফ হাইড্রোজেন, দ্যাট ইজ অলসো কল্ড অক্সিডেশন। তাহলে রিমুভাল অফ হাইড্রোজেনের যে রিমুভ, বের করে দেয়া হাইড্রোজেনকে, তাকে কি বলে? তাকেও বলে কিন্তু অক্সিডেশন। তাহলে অক্সিডেশনের দুটো ডেফিনেশন বললাম, অক্সিজেন অ্যাড হলেও বলে অক্সিডেশন, হাইড্রোজেন রিমুভ করলেও বলে অক্সিডেশন। আর কিছু ইলেকট্রনিক কনসেপ্ট বলেছিলাম, যে লুজিং ইলেকট্রন টু গেইন হায়ার অক্সিডেশন স্টেট, ইলেকট্রন লুজ করতে চায়, যদি এমন হয় ইলেকট্রন লুজ করছে, সেক্ষেত্রে কি হবে? যেমন ধর এ বি, তাদের মধ্যে রিয়াকশন হচ্ছে, তো এ কি করেছে? বি কে ইলেকট্রন দিয়েছে, এ বি কে ইলেকট্রন দিয়েছে। তাহলে এর মাথায় কি হয়ে গেছে? না, এর মাথায় হয়ে গেছে প্লাস। দেখ ডান দিকে দেখ, এর মাথায় প্লাস হয়ে গেছে, আর বি এর মাথায় মাইনাস হয়ে গেছে। তো যে ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন লুজ করছে, তার হয়ে গেল অক্সিডেশন। যেমন ধর কপার 2+, তার থেকে হয়েছে কপার, তাহলে কি হয়েছে? এখানে কিন্তু ইলেকট্রন নিয়েছে। ইলেকট্রন নেয়া মানে অক্সিডেশন নয়, রিডাকশন। কিন্তু Mg, তার থেকে কি হয়েছে? Mg2+, তাহলে এখানে ইলেকট্রন ছেড়েছে। তাহলে এটাকে আমি বলছি কি? অক্সিডেশন। ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, এটা অক্সিডেশন। তো খুব সিম্পল একটা ইজি ব্যাপার বললাম যে অক্সিডেশন কাকে বলে। তাহলে মনে করো আমার সাথে সাথে, অক্সিজেন অ্যাড হলে অক্সিডেশন। দ্বিতীয় কথা হচ্ছে ইলেকট্রন লুজ হলে অক্সিডেশন। তৃতীয় কথা হচ্ছে হাইড্রোজেনের রিমুভাল হলেও কিন্তু অক্সিডেশন। তাহলে এগুলো আমরা বুঝলাম যে অক্সিডেশন কাকে কাকে বলবো। ছাড়াও আরো কিছু আছে, এক্সেপশনাল এফেক্ট ইত্যাদি রয়েছে, সেগুলো আমরা বলছি।
এমন কোনো ব্যাপার নয় যে বলবো না, এগুলো আমরা ধীরে ধীরে বলছি। চ্যাপ্টারের সমস্ত অংশ পড়তে গেলে তো একটু সময় লাগবেই, তো সেই জন্যে একটু সময় হয়তো লাগছে ইনিশিয়ালি, তো পরে আর লাগবে না। তো অক্সিডেশন রিলেটেড ব্যাপারটা বুঝলাম, কিন্তু অক্সিডেশন মানে শুধু এই তিনটে ডেফিনেশন নয়, কিন্তু ভাবলে ভুল হবে যে এই তিনটে ডেফিনেশন হলেই অক্সিডেশন হয়ে গেল। অক্সিডেশনের অনেক ডেফিনেশন আছে, সেগুলো ধীরে ধীরে আমাদের সব সিলেবাসে নেই, কিন্তু তবুও আমরা সেগুলো নিয়ে কিন্তু টাইম টু টাইম আলোচনা বলবো। যেমন কি, দিস ইজ কল্ড ক্লাসিক্যাল কনসেপ্ট। কি ক্লাসিক্যাল কনসেপ্ট? অ্যাডিশন অফ অক্সিজেন, এ তো অলরেডি আমরা জেনেইছি। রিমুভাল অফ হাইড্রোজেন, এটা তো জেনেইছি। এইবারে একটু নতুন কিছু, অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ধর অক্সিজেন অ্যাড হলেও অক্সিডেশন, বা ক্লোরিন বা ফ্লুরিন বা নাইট্রোজেন, এইগুলো কিন্তু অ্যাডিশন হলেও কিন্তু এগুলো যদি কারোর সাথে অ্যাড হয় তাহলে তার অক্সিডেশন হয়েছে বলে ধরে নিতে হবে। কারণ সব সময় অক্সিজেন অ্যাড হলেই যে অক্সিডেশন হবে এরকম বাধ্যবাধকতা নেই। অক্সিজেনের মতো কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এই যে সব লিখে দিয়েছি, হাইড্রোজেন, এই অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম, সোডিয়াম না, নাইট্রোজেন, এইসব যদি অ্যাড হয় তাহলে তখন তাকে আমরা বলবো কি না, অক্সিডেশন। আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি রিমুভাল হয়, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যদি রিমুভাল, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট মানে কিরকম? ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট মানে কোনটা? ধর সোডিয়াম বা ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম, এইসব হচ্ছে ইলেকট্রোপজিটিভ। সেই সব এলিমেন্টের যদি রিমুভাল হয় তাহলেও কিন্তু তাকে অক্সিডেশনই বলা হবে। তো অক্সিডেশনে সেই জন্যে যা আমরা ডেফিনেশন পড়েছি তাছাড়াও কিন্তু আরও কিছু কিছু ডেফিনেশন রয়েছে, যে ডেফিনেশনগুলো আমরা পড়তে পারি, যে ডেফিনেশনগুলো এখানে আছে, এগুলোকে বলে ক্লাসিক্যাল কনসেপ্ট অক্সিডেশন। তো অক্সিডেশন অনেকক্ষণ ধরে বললাম যে অক্সিডেশন কাকে বলে না বলে। এবার অক্সিডেশনের পরে আমরা চলে এলাম রিডাকশন। জাস্ট উল্টো ব্যাপার কি, ওখানে অক্সিজেন অ্যাড হলে বলেছিলাম অক্সিডেশন, এখানে আমি বলছি হ্যাঁ, অক্সিডেশনে বলেছিলাম যে অক্সিজেন অ্যাড আর হাইড্রোজেনের রিমুভাল, কিন্তু এখানে হবে হাইড্রোজেনের অ্যাডিশন আর অক্সিজেনের রিমুভাল। জাস্ট উল্টো ব্যাপারটা, যে অ্যাডিশন অফ হাইড্রোজেন টু এনি এলিমেন্ট or removal of oxygen from any element, অক্সিজেনের রিমুভাল or gaining of electrons, ইলেকট্রন গেইন করা। তো রিডাকশন, তার কিন্তু আরো ডেফিনেশন বেরিয়ে গেল। তার ডেফিনেশন হিসাবে আমরা বললাম যে হাইড্রোজেন অ্যাড করা, অক্সিজেনের রিমুভাল হওয়া আর ইলেকট্রন গেইন করা, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে চাই থ্রু এক্সাম্পল। কারণ আমরা অনেক রকমের রিয়াকশান পড়েছি, কিন্তু সব থেকে বেশি যে রকমের রিয়াকশান হয় সেটা কিন্তু আমরা পড়িনি। তো সেটাই আমরা এখন আজকে আলোচনা করছি, যেটাকে বলে রেডক্স রিয়াকশান। তো অ্যাডিশন অফ হাইড্রোজেন টু এনি এলিমেন্ট, এর এক্সাম্পল আমরা পড়তে চাইছি। নাইট্রোজেন হাইড্রোজেন যখন রিয়াকশান করে তখন নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কিন্তু অ্যাডই হয়েছে, অ্যাডিশন অফ হাইড্রোজেন, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন অ্যাড হয়েছে।
আর তাই কিন্তু আমরা এই রিয়াকশনটাকে রিডাকশন, নাইট্রোজেনের রিডাকশন হয়েছে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন অ্যাড হয়েছে, তো এখানে কিন্তু রিডাকশন অফ নাইট্রোজেন হয়েছে। তো রিডাকশন, সেটার প্রথম এক্সাম্পলটা যেটা হাইড্রোজেন অ্যাড হওয়া, তো এখানে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন অ্যাড হয়েছে এবং অ্যামোনিয়া প্রডিউস করেছে। আবার রিডাকশনের আরও একটা ডেফিনেশন বলেছি, রিমুভাল অফ অক্সিজেন ফ্রম এনি এলিমেন্ট। কোনো অক্সিজেন কোনো জায়গা থেকে সরে যাচ্ছে, কোনো এলিমেন্টের সাথে ছিল, সরে যাচ্ছে। তো আমরা তো আগেই পড়েছি, ধর কিউপ্রিক অক্সাইড, এটা হাইড্রোজেন দিলে কপার প্লাস জল হয়। তো এই কপার থেকে তো কপার অক্সাইড থেকে তো কপার হচ্ছে, এটা তো রিমুভাল অফ অক্সিজেনই হচ্ছে, এবং একে রিডাকশান বলতেই হবে, যে অক্সিজেনের রিমুভাল হলে কিন্তু রিডাকশান হয়। তো সেখানে আমরা দেখলাম যে রিমুভাল অফ অক্সিজেন করে অক্সিজেনকে কিন্তু বের করে দিয়েও কিন্তু আমরা রিডাকশন করতে পারি। অক্সিজেনকে বের করে দিয়ে, অক্সিজেনকে রিমুভ করে কিন্তু রিডাকশন করতে পারছি। কিউপ্রিক অক্সাইড থেকে কপার চলে আসছে। তাহলে দেখ ফেরিক অক্সাইড, এই এক্সাম্পলটা দেখ, ফেরিক অক্সাইডের সাথে কার্বনের রিয়াকশন করে, যত ফেরিক অক্সাইডের মধ্যে অক্সিজেন ছিল তা রিমুভ হয়ে গেছে। তো ফেরিক অক্সাইডের কি হয়েছে না, ফেরিক অক্সাইডে কিন্তু রিডাকশন হয়েছে। তো অক্সিজেন যদি আমরা আরো এক্সাম্পল দিই, তাহলে লেড মোনোঅক্সাইড এর সাথে হাইড্রোজেনের রিয়াকশন, তাহলে লেড প্লাস জল, তাহলে লেড মোনোঅক্সাইড ছিল, লেড হয়ে গেছে। তো এখান থেকে এখানে কি হয়েছে, কি হয়েছে, রিডাকশন হয়েছে। তো সহজ ব্যাপার, ইজি ব্যাপার, প্রশ্ন আসে এসব জায়গা থেকে, ছুটমুট কোশ্চেন আসে, তো সেগুলো কিন্তু আমাদের ট্যাকেল করতে হবে, সেগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তো অক্সিজেন রিমুভাল করেও কিন্তু রিডাকশন হয়। আর কিছু, হ্যাঁ, রিডাকশন হচ্ছে গেনিং অফ ইলেকট্রন। অক্সিডেশন মানে লুজ করা ইলেকট্রন, কিন্তু রিডাকশন মানে ইলেকট্রন কিন্তু এখানে আমরা গেন করতে দেখব, যে ইলেকট্রন কেউ পাবে, গেন করবে। তো যেমন কপার 2+ ছিল, কপার 2+, Cu2+, তার সাথে দুটো ইলেকট্রন দিয়ে কপার হয়ে গেল, এটাকে আমরা কি বলবো, সিম্পলি রিডাকশন বলবো। কারণ কপার 2+ ছিল, সে তো ইলেকট্রন খেয়েছে, ইলেকট্রন গেনিং হলেই কিন্তু কি হবে, তাকে বলা হবে, ইলেকট্রন গেন করলেই, ইলেকট্রন খেলেই বলা হবে যে এটা একটা রিডাকশন প্রসেস। এখানে কপার 2+ থেকে কপার হয়েছে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, তাহলে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ এখানে কিন্তু ইলেকট্রন ছেড়েছে, এখানে কিন্তু ইলেকট্রন নিয়েছে। তো কপার 2+ থেকে কপার, এটা কিন্তু রিডাকশন হয়ে গেল, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ কিন্তু অক্সিডেশন হয়ে গেল। তাহলে আমি অক্সিডেশন এবং রিডাকশনে যাবতীয় ডেফিনেশনগুলো বলেছি, উইথ এক্সাম্পল আমরা এক্সপ্লেন করেছি। আশা করছি এরপরে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না, গ্যারেন্টেড। তো রিডাকশনের যে ক্লাসিক্যাল এক্সাম্পল, ক্লাসিক্যাল ডেফিনেশন যেটা, সেটাতে অক্সিজেনের সময়, অক্সিডেশনের সময়ই বলেছিলাম। এখানে আরো দুটো এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি না, রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আর এটা অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ওখানেও কিন্তু এরকম উল্টোটা জাস্ট দেয়া ছিল, যে এইটা ছকটা মনে রাখলেই হবে, রিডাকশন কখন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এবং আইডেন্টিফাই করব কি করে রিডাকশনকে, তার গল্প বলছি, যে রিডাকশনকে কি করে বোঝা যাবে না যাবে। তো এই যে রিডাকশন, তা আমরা ইলেকট্রনিক কনসেপ্টটা কি করে মনে রাখবো, এই দুটো টার্ম মনে রাখবো, অয়েল রিগ, অয়েল রিগ, অক্সিডেশন ইজ লস
রিডাকশন ইজ গেন, মানে এটা ইলেকট্রনিক কনসেপ্টের কথা বলছি, যে ইলেকট্রন কমে যাবে বা ইলেকট্রন বাড়বে। তাহলে অক্সিডেশন এর মানে হচ্ছে অক্সিডেশন, এটা লস, তাহলে রিমুভাল অফ ইলেকট্রন, আর এটা অক্সিডেশন। রিডাকশন ইজ গেন, এটা হচ্ছে কি গেন অফ ইলেকট্রন। তো রিমুভাল অফ ইলেকট্রন, গেন অফ ইলেকট্রন হতে পারে অক্সিডেশন, লস বা রিমুভাল অফ ইলেকট্রন, রিডাকশন, গেন অফ ইলেকট্রন। একটা জিনিস মনে রাখতে হবে যে অক্সিডেশন রিডাকশন কখনো কিন্তু আলাদা আলাদা ভাবে হয় না, সব সময় একই রিয়াকশনের মধ্যে অক্সিডেশন এবং রিডাকশন একসাথেই হয়। এটা অক্সিডেশন আলাদা করে হচ্ছে, রিডাকশন আলাদা করে হচ্ছে, এরকম কোনো ব্যাপারই নেই। সব সময় কিন্তু অক্সিডেশন রিডাকশন একই সাথে হবে, অক্সিডেশন রিডাকশন আলাদাভাবে হবে না। both oxidation and reductions occur together in a chemical reaction, so this called as the redox reaction। তখনই কিন্তু রিডক্স রিয়াকশন হচ্ছে। আজকে তুই ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা কর যে CuO প্লাস হাইড্রোজেন, Cu প্লাস H2, তাহলে কপার অক্সাইড থেকে কপার গেছে, এখানে অক্সিজেনের রিমুভাল হয়ে গেছে। তো অক্সিজেনের রিমুভাল মানে কি? অক্সিডেশন। এবারে হাইড্রোজেন থেকে জল হয়েছে, হাইড্রোজেন ওই অক্সিজেনটাকে খেয়ে জল করে দিয়েছে, তাহলে এটাকে আমি কি বলবো? হাইড্রোজেন যখন অক্সিজেন খেয়েছে, অক্সিজেন এখান থেকে বেরিয়ে গেল, সরি এটা অক্সিডেশন না, এটা রিডাকশন। অক্সিজেন এখান থেকে রিমুভাল হয়েছে, সেই অক্সিজেনই আবার হাইড্রোজেনের সাথে জুড়ে, তার মানে অক্সিডেশন। আমি তোকে একটা জিনিসই বলতে চাইছি, সেটা হচ্ছে যে ধর আমি বলছি ইলেকট্রনের রিমুভাল মানে হচ্ছে অক্সিডেশন। তো ইলেকট্রন একটা রিয়াকশনে রিমুভ হয়ে গেল, ওই রিয়াকশনে তো ইলেকট্রন অন্য কারোর সাথে তো গিয়ে জুড়বে রে বাবা। একজনের কাছ থেকে রিমুভ হওয়া মানে কি আর সেমনি পড়ে থাকা? সে তো অন্য কাছে গিয়ে জুড়বে। অক্সিজেনের রিমুভাল, তো অক্সিজেনের যার রিমুভাল হচ্ছে তার রিডাকশন হচ্ছে, কিন্তু যার সাথে গিয়ে ওটা জুড়ছে সেটা তো অক্সিডেশনই হবে। তো সেই জন্যে অক্সিডেশন রিডাকশন কিন্তু কখনোই একা একটা শুধু হবে এরকম হয় না, শুধু অক্সিডেশন হয়েছে শুধু রিডাকশন হয়েছে এরকম হয় না। দেখ ধর কারোর সাথে ইলেকট্রন অ্যাড হবে, তো ইলেকট্রন অ্যাড হবে মানে কারো কাছ থেকে তো ইলেকট্রন বেরোবে, তবেই না কারো কাছ থেকে অ্যাড হবে। তো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে যে তার অটোমেটিক্যালি অক্সিডেশন, এই ইলেকট্রন খাচ্ছে যে তার রিডাকশন হচ্ছে। ডিপেন্ড করবে কত ফাস্ট হবে, তো লাস্ট হবে এসব রিয়াকশানে। কিন্তু রেডক্স রিয়াকশানের ক্ষেত্রে এটা খুবই দরকারি যে রিয়াকশান সবসময় হ্যান্ড বাই হ্যান্ড চলে, অক্সিডেশন রিয়াকশান এবং রিডাকশান একসাথেই একই সাথে চলতে থাকে। এটা টেক সাম এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল নেওয়া ভালো। দেখ এখানে অক্সিডেশন রিডাকশান এরকম খুঁজে পেতে হবে। আয়রন, আয়রন নিউট্রাল ছিল, আয়রন Fe2O3 মানে +3, তাহলে 0 থেকে +3 গেছে, এটা অক্সিডেশন হয়েছে। আর অক্সিজেন 0 ছিল, তার থেকে -2তে গেছে, কমেছে, অক্সিজেনের এটা কমেছে, কমেছে মানে কি? রিডাকশন। তো এইভাবে আমরা অক্সিডেশন এবং রিডাকশনকে আইডেন্টিফাই করতে পারি। শুধু তাই নয় যে কে কাতে অক্সিডাইজড হয়েছে এবং কে কাতে রিডিউসড হয়েছে, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি এই এক্সাম্পলে। আরও একটা এক্সাম্পল দেখে নিই। Fe2O3, এখানে অক্সিজেন সরে যাচ্ছে, তাহলে এটা রিডাকশান, কিন্তু কার্বনের সাথে অক্সিজেন অ্যাড হয়েছে মানে এখানে কার্বন ডাইঅক্সাইড, এটা অবশ্যই অক্সিডেশন। তো এই সমস্ত রিয়াকশান তুলে দিয়ে জিজ্ঞাসা করতে পারে যেখানে কে অক্সিডাইজড হয়েছে বলো, কে রিডিউসড হয়েছে বলো। এসব তো ভালো করে পড়তেই হবে, না জানলে কি করে চলবে? এরকম তো না জানলে তো হবে না, এটা তো অবশ্যই জানতে হবে। তো যাকগে আমরা এই ব্যাপারগুলো আমি বললাম।
এবারে একটা কথা বলি যে ঠিক আছে, অনেক রিয়াকশানই রিডক্স, তবে এরকম ভাবার কোনো কারণ নেই যে সব রিয়াকশানই রিডক্স রিয়াকশন। কারণ আগেও তো অনেক রিয়াকশনের কথা বলেছি যেগুলো কিনা রিডক্স রিয়াকশন হয়নি। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ডিকম্পোজিশন রিয়াকশন, সিনথেসিস রিয়াকশন, এরকম। এছাড়াও আরো রিয়াকশন রয়েছে, তা কিন্তু রিডক্স রিয়াকশন নয়, যেরকম নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন কিরকম, চলো দেখি। নিউট্রালাইজেশন রিয়াকশন কিরকম, এই যে অ্যাসিড আর বেস আমি মিশিয়ে দেব, সল্ট আর ওয়াটার ফর্ম করবে, HCl সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, জল। তো এটা তো কোনো অক্সিডেশন রিয়াকশন নয়, তো রিয়াকশনের এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই টাইপেরই রিয়াকশন হবে। সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কি জিনিসপত্র দিয়ে তুমি রিয়াকশন করাচ্ছ সেগুলোর উপরে ডিপেন্ড করে। কিন্তু এরকম ধরনের আমি এমনি প্রেডিক্ট করে দিতে পারি না যে এই রিয়াকশন হচ্ছে, ওই রিয়াকশন হচ্ছে, আমাকে জানতে হবে রিয়াকশন সম্পর্কে। তো এটা ঘটনা যে অ্যাসিড বেস রিয়াকশন, সেটাও কিন্তু যথেষ্ট সংখ্যকই অ্যাসিড বেস রিয়াকশন রয়েছে, নিউট্রালাইজেশন রিয়াকশন রয়েছে, এবং সেখানে অ্যাসিড হিসাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড কাজ করছে, এবং বেস হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলো সল্ট তৈরি করছে। তো আমি তোকে যে কথাটা বলবো তোদেরকে, নিউট্রালাইজেশন রিয়াকশন মানে অ্যাসিড বেসে, এটাও একটা পার্টিকুলার টাইপের রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন is such a reaction where acid and base neutralize each other to produce salt and water. এই দেখ, ওয়াটার তৈরি হচ্ছে, সল্ট তৈরি হচ্ছে, ওয়াটার তৈরি হচ্ছে, সল্ট তৈরি হচ্ছে। তো একদম সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার, যে নিউট্রালাইজেশন রিয়াকশন বলেও আরো একটা টাইপের রিয়াকশন আছে, এবং যে রিয়াকশনের কথা আমি তোকে একটু উল্লেখ করলাম। কিন্তু খুব একটা পরীক্ষা দেয় না, নিউট্রালাইজেশন রিয়াকশন সম্পর্কে দেয় না। তো এবার আমরা বলেছিলাম যে প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের নিজেদের লাইফে আমরা বেশ কিছু অক্সিডেশন প্রসেসের সন্ধান পাচ্ছি যা কিনা আমাদের ডেইলি লাইফের সাথে সম্পর্কযুক্ত। সেই জন্যেই আমরা এখন পড়ছি করোশন অ্যান্ড র্যান্সিডিটি। করোশন অ্যান্ড র্যান্সিডিটি এগুলো কি, ব্যাপার কি, সেসব নিয়েই আমরা এখন আলোচনা শুরু করব। 1 মিনিট আমাকে একটু সময় দে, একটু চা খেয়ে নিয়ে একটু এক্ষুনি আসছি ফিরে। করোশন র্যান্সিডিটি, এটাই আমাদের লাস্ট টপিক, এই চ্যাপ্টারের লাস্ট পার্ট। এটা আমরা শেষ করলে আমাদের পুরোটা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো সেটা অবশ্যই আজকে শেষ করে দেব, তারপরে পরের দিনকার কোশ্চেন অ্যান্সার ইত্যাদি নানান রকম জিনিসপত্র ডিসকাস হবে। তো এগুলো করব। 1 মিনিট আমাকে একটু ব্রেক দিচ্ছি।
আচ্ছা, একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের লাস্ট টপিক, আমাদের রিডক্স রিয়াকশন হয়ে গেছে। করোশন অ্যান্ড র্যান্সিডিটি ব্যাপারটা কি সেটা আগে করোশন ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি, যে করোশন মানেটা কি। তো দেখ, আমরা অনেকেই ডেইলি লাইফে কিছু মেটাল বা মেটালের তৈরি জিনিসপত্র ইউজ করি। আয়রন তো সবাই ইউজ করে, কপার বা অ্যালুমিনিয়াম এগুলো ইউজ করে। তো এই ধরনের মেটালগুলো কি হয় না, তারা অ্যাটমসফিয়ারের কিছু কিছু পার্টের সাথে রিয়াকশন করে, ফলে ওই মেটালগুলো কিন্তু তারা তাদের একটা কম্পাউন্ডে কনভার্টেড হয়ে যায়, যেটা কিনা আমাদের ক্ষেত্রে সমস্যাদায়ক হয়, প্রবলেমেটিক হয়ে যায়। আমি তোকে ডিটেলে আসছি এই বিষয়টা নিয়ে, যে করোশন, তুই যদি গাড়ির বডি দেখিস, সবাইয়ের এক্সপিরিয়েন্স আছে যে পুরানো গাড়ি অনেক রাস্তাঘাটে চলছে, তার দেখা যাচ্ছে কোনো জায়গায় এরকম ছালচামড়া উঠে গেছে, রাস্ট, বা ব্রিজের উপর এরকম রাস্ট দেখা যায়, কিংবা রেলিং টেলিং আছে সেটা, বা শিপ, এগুলোতে কিন্তু আমরা অনেক সময়তেই, বা নিজের বাড়ির বারান্দা ফারান্দায় গ্রিলের মধ্যে লোহার, তাতে আমরা অনেক সময়তেই দেখতে পাই যে কিছু কিছু এরকম রাস্ট পড়ে। এবং এই যে রাস্ট পড়ছে তার কারণ হচ্ছে একটা রিয়াকশন। তো সেটা যে শুধু আয়রনের ওপরেই পড়ে তা নয়, অন্য মেটালের ওপরেও পড়তে পারে। তো আমরা এই প্রশ্নটায় চলে এলাম, হোয়াট ইজ করোশন? ভেরি ইম্পর্টেন্ট, খুবই দরকারি, আমরা মন দিয়ে বোঝার চেষ্টা করছি, কারণ এই রিলেটেড অনেক কোশ্চেন আসে। হোয়াট ইজ করোশন? করোশন বলতে তুমি কি মিন করো? একটা মেটাল, হোয়েন এ মেটাল, সে আয়রন হতে পারে, সে কপার হতে পারে, সে সিলভারও হতে পারে, এক্সপোজ টু ময়েশ্চার, এয়ার, ওয়াটার, ময়েশ্চার মানে ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার, এয়ার, ওয়াটার, এই সমস্ত, ফর সাম টাইম, কিছু সময়ের জন্যে, কিছু সময়ের জন্য যদি মেটালকে ওপেন এক্সপোজ করে দিই, ফেলে রাখি বাইরে, যেখানে কিনা ময়েশ্চার আছে, এয়ার আছে, ওয়াটার আছে, কি হবে না, সেই মেটালের ওপরে একটা অক্সাইডের কোটিং পড়বে, লেয়ার অফ অক্সাইড ইজ ফর্ম, হুইচ উইকেন দ্য মেটাল, মেটালটা কিন্তু উইক হয়ে যাবে, তার মধ্যে বন্ডিংটা কিন্তু, হেন্স দ্য মেটাল ইজ সেড টু বি corrode, and this whole process is called corrosion. ভালো করে দেখ, যে মেটালকে যদি আমি এক্সপোজ করি, বাইরে যদি রেখে দিই, যেখানে কিনা ময়েশ্চার আছে, এয়ার আছে, ওয়াটার আছে, ইভেন অ্যাসিড ফ্যাসিডও থাকতে পারে, হোয়াট এভার মেবি, তো ওই মেটালটার উপরে একটা অক্সাইডের কোটিং তৈরি হয়, যে অক্সাইডের কোটিংটা কিন্তু মেটালটাকে উইক করে দেয়, ভেঙে যেতে পারে। বা আজকে তুই চিন্তা কর যে রাস্ট যদি পড়ে, একটা 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 লোহার একটা রড রয়েছে, তার উপর যদি রাস্ট পড়ে, তাহলে তো রডটা পাতলা হয়ে যাবে, ওর তো স্ট্রেংথ কমে যাবে, ও তো উইক হয়ে পড়বে। তো উইকেন দ্য মেটাল, অ্যান্ড দিস মেটাল ইজ সেড টু বি করোড। তখন বলবো যে মেটালটা করোশন হচ্ছে।
প্রসেসটার নাম হচ্ছে করোশন, আর ওটা করোড হয়ে যাচ্ছে, একেই বলে করোশন। আশা করছি বুঝতে পেরেছিস। পাতি কথা হচ্ছে যে মেটাল বা মেটালের তৈরি কোনো আর্টিকেলকে যদি অ্যাটমসফিয়ারে ময়েশ্চার, এয়ার, ওয়াটারের প্রেজেন্সে রেখে দাও ফর সাম টাইম, অ্যান্ড অক্সাইড লেয়ার ইজ ফর্ম ওভার দ্য মেটাল হুইচ মেক্স উইকেন দ্য মেটাল, যেটা কিনা মেটালকে উইক করে দিচ্ছে এবং মেটালটার করোশন হয়, এবং দিস প্রসেস ইজ নোন অ্যাজ করোশন। এই সমস্ত কথাবার্তাগুলো আমি বললাম প্রথমে ইনিশিয়ালি। করোশন কোথায় কোথায় হতে পারে, কিভাবে হতে পারে একবার দেখ। এটা আয়রনের করোশন আমাদের সব থেকে বার্নিং এক্সাম্পল, এবং এই এক্সাম্পলটা আমরা সবাই জানি যে আয়রনের কোনো কিছু আর্টিকেল সেটা যদি ময়েশ্চার বা এয়ারের প্রেজেন্সে রেখে দেওয়া যায়, অক্সিজেনের সাথে রিয়াকশান করে এবং রিয়াকশান করে সেটা রাস্ট ফর্ম করে। আয়রনের করোশন হচ্ছে কি, রাস্ট, ফেরিক অক্সাইড তৈরি করে, রাস্ট। দ্বিতীয় কথা, একটা কপারের একটা কন্টেনার আছে, আয়রন যেরকম রাস্ট করার জন্য কি কি জরুরি, অক্সিজেন, ময়েশ্চার, এগুলো জরুরি। কপারের একটা আর্টিকেল রয়েছে, কপারের একটা জিনিস রয়েছে, এটা যেরকম ফেরিক অক্সাইড ডট NH2O, কিছু ওয়াটার পার্ট থাকে। কপার কি করে, কপার অ্যাটমসফিয়ারের কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়াকশন করে। কপার কার্বনেট, কপার হাইড্রোক্সাইড এরকম ধরনের সল্ট তৈরি করে, যার জন্য কপারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, যে কপারের যে ব্রাউনিশ কালার সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। কপার এভাবে তার করোশন হতে পারে। আর হচ্ছে সিলভার, সিলভারের কোনো জিনিসপত্র যদি, সিলভার এই চামচ ফামচ দেখা যাচ্ছে কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে সিলভারের চামচ, কারণ সিলভার সালফাইড ফর্ম করছে, সিলভার সালফাইড Ag2S ফর্ম করছে। তো সিলভারের করোশনের জন্য কিন্তু সালফার জরুরি, সিলভারের করোশনের জন্য কিন্তু সালফারটা জরুরি। তো আমরা বললাম যে আয়রনের করোশন, সেখানে অক্সিজেন, ময়েশ্চার ইত্যাদি দিয়ে রাস্ট তৈরি হয়, Fe2O3.NH2O। কপারের যদি কোনো কিছু, যদি এসেন্সিয়াল কোনো কমোডিটিস বা এরকম ধরনের কিছু থাকে, তাহলে কপারের যে ইউটেনসিলস এরকম হতে পারে, সে কি করে, কার্বন ডাই অক্সাইডের সাথে, অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড প্রেজেন্ট আছে, সিলভার কিন্তু সালফারের সাথে রিয়াকশন করে বা H2S এর সাথে রিয়াকশন করে সিলভার সালফাইড। এগুলো সবই কিন্তু এক্সাম্পল অফ করোশন। করোশন মানে সবসময় এটা ভাববি না যে সবসময় অক্সাইডেরই লেয়ার পরে, এটা জেনারেল আয়রনের ক্ষেত্রে হয়, বাকি অনেকের ক্ষেত্রেই কিন্তু অক্সাইডের কেন অন্য কিছু লেয়ার পড়তে পারে, সালফাইডের, কার্বনেটের, এরকম ধরনের লেয়ার টেয়ার করতে পারে। অক্সাইডের লেয়ারটাই মোস্ট কমন, কিন্তু আমরা যেসব দেখতে পাই এক্সাম্পল, সেখানে কিন্তু সব রকমেরই এক্সাম্পল রয়েছে। তো এই তিনটে মেটালের করোশনের কথা আমি বললাম, একটা সিলভার, একটা কপার, একটা কি আয়রন। এখন আমরা করোশন প্রিভেন্ট করব কি করে? করোশন তো হলে হবে না, আয়রনের উপর রাস্ট পড়ছে 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 বললেই তো হবে না, আমাকে কিন্তু তার প্রিভেনশন করতে হবে। বলা হয় যে এই যে অংশটা জাহাজের, শিপের জলের তলায় থাকে, ডুবে থাকে, সেই অংশে তো
রাস্ট পড়ে যেতে পারে। তো তার জন্যে ওখানে কিন্তু এক ধরনের পেন্টিং করতে হয়, যাতে করে জলের তলাতে থাকা সত্ত্বেও কিন্তু ওটা যাতে কিছু না হয়। ওটাতে রাস্ট পড়লে তো ফুটো হয়ে যাবে, ওখান দিয়ে জল ঢুকবে, টাইটানিকের মতো ডুবে যাবে। এমনটা তো হয় না, জাহাজ যখন তখন ডুবে যায় না। খুব যদি গোলমেলে কিছু ব্যাপার স্যাপার ঘটে তখন ডুবে যায়, কিন্তু নর্মালি ডুবে যায় না, এইসব ফালতু কারণে ডুবে যায় না। তো কি কি কারণে কিভাবে প্রিভেনশন করব একবার দেখে নিই চট করে। যে অ্যান্টি রাস্ট সলিউশন, সব মডার্নাইজ টেকনিক, অ্যান্টি রাস্ট সলিউশন, গ্যালভানাইজেশন মানে কোটিং অফ জিঙ্ক, কোটিং, ইলেকট্রোপ্লেটিং মানে একটা মেটালের ওপরে অন্য আর একটা মেটালের কোটিং দেওয়া হলো। আয়রনের ওপর রাস্ট পড়বে, নিকেল দিয়ে কোট করে দেওয়া হলো, তো অতটা রাস্ট পড়ার ব্যাপার থাকবে না তখন। টিনিং মানে ওই টিনের কোটিং, টিনিং মানে হচ্ছে টিনের এর উপরে টিনের কোটিং দিয়ে দেওয়া। এইগুলো যদি তুমি করতে পারো নর্মালি, এছাড়া অয়েল পেন্টিংস করা যেতে পারে, আলকাতরা ফালকাতরা লাগিয়ে দিতে পারে, সবই এর মধ্যেই মোটামুটি পড়ে যাচ্ছে। তো আমরা যেগুলো বলছি যে করোশনকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই তাহলে এই ব্যবস্থাটি নেওয়া দরকার। অ্যান্টি রাস্ট সলিউশন রয়েছে বেশ কিছু, বা গ্যালভানাইজেশন, ইলেকট্রোপ্লেটিং, টিন দিয়ে কোটিং করা হয় অনেক সময়। কারণ খাবার দাবার যে জিনিস, খাবার দাবার যে কন্টেনার, সেই কন্টেনার কখনো জিঙ্ক কোটিং করা যায় না, কারণ জিঙ্ক হচ্ছে পয়জনাস। তখন টিনিং করা হয়, মানে টিন দিয়ে কোট করা হয়, যার মধ্যে খাবার দাবার রাখা হয়। ইজি ব্যাপার। পেন্টিং করতে পারি, আমি রং লাগাতে পারি, তাহলেই রাস্টিং ফাস্টিং এসব কমে যাবে, করোশন কমে যাবে। পেন্টিং করতে পারি। তো এগুলো হচ্ছে প্রিভেনশনের মধ্যে পড়লো, এসব করতে পারি। এবারে আমরা চলে এলাম আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কি না র্যানসিডিটি। এই র্যানসিডিটি কি, র্যানসিডিটি কি সে নিয়ে আমরা বলবো। দেখ, যে সমস্ত খাবার দাবার যার মধ্যে একটা হাই ফ্যাট কন্টেন্ট রয়েছে, ফ্যাট কন্টেন্ট অনেক বেশি, সেগুলো যদি বেশ কিছুদিন খোলা অবস্থায় বা অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের প্রেজেন্সে রেখে দেওয়া যায়, তাহলে ওগুলো অক্সিডাইজড হয়ে যাবে, ওগুলো অক্সিডাইজড হবে। তো খাবার দাবার যদি অক্সিডাইজড কন্ডিশনে হয় তাহলে বিভৎস একটা বাজে গন্ধ বেরোবে এবং ফুড কোয়ালিটিও নষ্ট হয়ে যাবে। যেমন তার কথার কথা যে আমরা যে বাজারে চিপস গুলো দেখতে পাই, চিপসের যে প্যাকেট, ফোলা ফোলা প্যাকেট হয়, তার মধ্যে চিপস থাকে কম। এটা তো আমাদের সকলের এক্সপিরিয়েন্স আছে, সবাই দেখেওছি যে ফোলানো থাকে। তোর মধ্যে কি থাকে, ওর মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। কেন এয়ার ভরা থাকে না? না, এয়ার ভরা থাকলে এয়ারের যে অক্সিজেন আছে ওই চিপস গুলোকে অক্সিডাইজ করবে, তারপরে যখন তুই চিপস খেতে যাবি তখন দেখবি যে ওটা পচা গন্ধ বেরোচ্ছে। তো আমি এইসব ঘটনাবলী থেকে একটা বিষয় পরিষ্কার, যে অক্সিডেশন অফ ফ্যাটস অ্যান্ড অয়েলস containing food when exposed to air is known as rancid. অনেক সময় অনেক খাবার দাবার আমরা বাড়িতে হয়তো প্যাক করা খাবার দাবার নিয়ে এলাম, তো সেটা প্রথমবার যখন সিল খোলা হচ্ছে সেই অবস্থায় কিন্তু খাবারটা তারপরে ভালো লাগবে, কিন্তু ওটা সিল করা হয়ে গেছে, সিল ওপেন হয়ে গেছে, কিন্তু খেয়েছো, খানিকটা রেখে দিয়েছো, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছো, এইসব করেছো।
তো ফ্রিজের মধ্যে খাবার দাবার রাখা হয় কেন? এর কি কোনো উত্তর আছে যে ফ্রিজের মধ্যে কেন আমি খাবার দাবারটা রাখবো? ফ্রিজের মধ্যে কেন রাখবো? ফ্রিজের মধ্যে খাবার কেন রাখা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কে দিতে পারবে? যে ফ্রিজে আমরা খাবার রাখি, এটা এক ইজি প্রশ্ন যে ফ্রিজে আমরা খাবার রাখি কেন? এর দুটো কারণ আমাকে বলো, যে ফ্রিজে আমরা খাবার রাখি কেন, ফ্রিজে রাখা হয় কেন, রাখার যুক্তিটা কি, এটা কে বলবে? তাতে কি খাবারটা নষ্ট না হয়? মানে ফ্রিজে রাখলে নষ্ট হবে না এরকম কি গ্যারান্টি আছে? যে ফ্রিজের মধ্যে কি এমন ব্যাপার রয়েছে যে খাবারটা নষ্ট হবে না? অক্সিডাইজেশন থেকে প্রিভেন্ট করা হয়। আমি বুঝতে পারছি না, একজন বল। অনেকদিন ধরে যাতে রাখা যায়। অনেকদিন ধরে রাখতে পারবি ফ্রিজের মধ্যে রাখলে। আচ্ছা, কেন খাবার নষ্ট হয়ে যায়? বাইরে রাখলে কেন নষ্ট হয়ে যায়, ফ্রিজের মধ্যে রাখলে কেন নষ্ট হবে না, এটা বল। স্যার, বাইরে থাকলে ডাইরেক্ট অক্সিজেনের সাথে এক্সপোজড হয়, কিন্তু ফ্রিজে রাখলে অক্সিডাইজেশনটা মানে হয় না সেরকম রেটে। কেন হয় না? ফ্রিজের মধ্যে কি অক্সিজেন নেই? ফ্রিজ কি এয়ার ফ্রি? ফ্রিজ দরজা খুললে তো অক্সিজেন ঢুকছে। হ্যাঁ সিএফসি। ঠান্ডা বলে, হ্যাঁ, যেমন শীতকালে বাইরে রাখলেও খাবার নষ্ট হয় না। এক্স্যাক্টলি। বিষয়টা হচ্ছে যে দুটো বিষয়ের সাথে জড়িত। একটা হচ্ছে কি না, অক্সিডেশন কিন্তু টেম্পারেচার যত বেশি হবে, অক্সিডেশন একটা রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন। খাবার দাবারের অক্সিডেশন হলেই খাবার নষ্ট হতে থাকে। বাইরে যদি এক্সপোজ করে রাখা হয়, এয়ারে যদি রাখা হয়, তাহলে এয়ারের অক্সিজেন কিন্তু ওটাকে রিয়াকশন করে, এবং এই রিয়াকশনটা কিন্তু গরম অবস্থায় বা অ্যাটমসফিয়ারের হিটেড কন্ডিশনে থাকলে, টেম্পারেচার বেশি থাকলে এই অক্সিডেশনটা কিন্তু ফাস্ট হবে। ফ্রিজের মধ্যে রাখলে ফ্রিজের টেম্পারেচার কম, এই লো টেম্পারেচারে কিন্তু অক্সিজেন রিয়াকশন করতে পারবে না, কম রিয়াকশন করবে বা রিয়াকশন করতে পারবে না লো টেম্পারেচারে, ফলে ফুডটা অক্সিডাইজড হবে না। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে ফুডকে নষ্ট করে এমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে, যে ব্যাকটেরিয়াগুলো কিন্তু খাবারটাকে বাইরে রেখে দিলে ওর মধ্যে আস্তে আস্তে গ্রো করতে শুরু করে। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ব্যাকটেরিয়া কিন্তু 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে কাজ করে। লো টেম্পারেচারে কিন্তু ব্যাকটেরিয়া কাজ করতে পারে না। তো যার ফলে দেখা যাচ্ছে যে আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে খাবার দাবার ঠান্ডা করে রাখার পিছনে যুক্তি হচ্ছে এটাই যে যত ঠান্ডা থাকবে অক্সিডেশনও ওখানে হতে পারবে না ভালোভাবে। অ্যাট দ্য সেম টাইম যে ব্যাকটেরিয়াগুলোর জন্যে খাবারটা নষ্ট হয়ে যেত, সেই ব্যাকটেরিয়াগুলোও কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। তো এই যে অক্সিডেশন, এটাই মারাত্মক ব্যাপার, যে ফ্যাটস অ্যান্ড ওয়েল কন্টেনিং ফুড সেগুলো কিন্তু অক্সিডাইজড হয়ে গিয়ে কিন্তু খাবারটা ওরকম হয়ে যায়। তো আমরাও নষ্ট হওয়া খাবার দেখেছি, তার গন্ধটাও শুকলে আমরা বুঝতে পারবো। অনেক সময় মা বাবা বাড়িতে খাবার দাবার হয়তো মাইক্রোওয়েভে গরম করা হচ্ছে, তখনই কিন্তু বোঝা যায় যে খাবারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়া খাবার খেলেই, মুখের মধ্যে দিলেই বোঝা যাবে যে ওটা নষ্ট হয়ে গেছে, কারণ ওর একটা টিপিক্যাল একটা স্মেল কিন্তু আমরা পাবো। আর এই যে প্রসেসটা, যে প্রসেসে এই খাবার দাবার এগুলো কিন্তু অক্সিডাইজড হচ্ছে, এই প্রসেসটাকেই বলে র্যান্সিডিটি। তা খুব ইজি ব্যাপার। তো এটাতে দুটো ব্যাপার হয়, যদি খাবার র্যান্সিড হয়ে যায় দুটো ব্যাপার হয়। ব্যাড স্মেল হয়ে গেছে, ব্যাড স্মেল অ্যান্ড ব্যাড টেস্ট।
অফ দ্য ফুড, বাজে একটা গন্ধ বেরোবে এবং বাজে টেস্টও তার সাথে হয়ে যাবে, টেস্টেও কিন্তু গোলমাল হয়ে যাবে। কারণ অক্সিডেশন হওয়া মানে সেটা একটা ডিফারেন্ট কম্পাউন্ডে কনভার্টেড হয়ে যাচ্ছে। দেখ, তোর কাছে তোর একটা তরকারি ছিল মাংসে, চিকেন বা মাটন, তো এই চিকেন বা মাটনের যে ইনগ্রেডিয়েন্ট সেগুলো যদি অক্সিডাইজড হয় তাহলে তো আর সেই মাটনটা তো আর ওই অবস্থায় রইলো না, ওটা তো অক্সিডাইজড হয়ে গেল। তো ন্যাচারালি তার টেস্টও তো চেঞ্জ হয়ে যাবে, অক্সিডাইজড প্রোডাক্টের তো টেস্টও চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্যে এটা হচ্ছে র্যান্সিডিটি। তাহলে when oils and fats are oxidized or even allowed to stand for a long time, they become rancid. অনেক সময় ধরে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে অক্সিজেন কিন্তু রিয়াকশন করতে থাকবে। টেম্পারেচার বেশি থাকলে, গরমকালে খাবার দাবার বাইরে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সুপ্রীতি ঠিকই বলেছে যে শীতকালে খাবার দাবার বাইরে রাখলেও নষ্ট হয় না, কারণ টেম্পারেচারটাই ওকে প্রোটেকশন দেয়, টেম্পারেচারটাই ওকে বুঝিয়ে দেয় যে এই অবস্থায় কিন্তু অক্সিডেশন হওয়া কথা। কারণ অক্সিডেশন ইজ আ কেমিক্যাল রিয়াকশন, and if each and every chemical reaction requires some amount of energy, তো অক্সিডেশনের জন্য কিন্তু কিছু অ্যামাউন্ট অফ এনার্জি দরকার লাগে। তো সেই জন্যেই র্যান্সিড বা র্যান্সিডিটি এই ফেনোমেনাটা কিন্তু রিটার্ডেড হয় ঠান্ডা অবস্থায়। গরম অবস্থায় কিন্তু এটা যথেষ্ট কিন্তু ফাস্ট হবে এবং খাবার দাবার গরমকালে খাবার দাবার রাখলে কিছুক্ষণ বাদেই নষ্ট হয়ে যায় যদি তুমি ফ্রিজের মধ্যে না রাখো বা ভালো করে গরম করে না রাখো। কারণ ভালো করে অনেক সময় খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আবার আমরা ফ্রিজে রাখলাম না কিন্তু একটু গরম করে রেখে দিলাম, এটা অনেকে করে। গরম করে রাখলে কি হয়, আবার ওই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু আটকানো যেতে পারে। কারণ ব্যাকটেরিয়াগুলো যেগুলো গ্রো করার চান্স ছিল, আমি গরম করে দিয়েছি, ব্যাকটেরিয়াগুলো মরে গেছে, ব্যাকটেরিয়াগুলো মরে গেছে। তো সেটা হতে পারে। হ্যাঁ, তো তাহলে অয়েলস এন্ড ফ্যাটস যেগুলো তারাই তাড়াতাড়ি অক্সিডাইজড হয়, মানে খুব স্পাইসি খাবার যেগুলো মানে অনেক অয়েল বা ফ্যাট দিয়ে, ফ্যাট যেসব খাবার দাবারের মধ্যে রয়েছে সেই সব খাবার দাবারই কিন্তু বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, রাদার দেন এমনি অর্ডিনারি কিছু ফুড, আলুর তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, এইসব এত তাড়াতাড়ি নষ্ট হবে না। রাদার দেন এইরকম ধরনের ফুডগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি র্যান্সিড হবে এবং তাড়াতাড়ি নষ্ট হবে, খাবার থেকে গন্ধ বেরোবে ইত্যাদি হতে থাকবে। তো এসব থেকে আমরা ট্রান্সফাউল অ্যান্ড ইটস এরকম অবস্থা যদি খাও তাহলে এরকম হবে, নাক বন্ধ করে খেতে হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। ছবিতেই দেখতে পাচ্ছিস যে এই লোকটা হয়তো খেয়ে নিয়েছে, হয়তো কিছু খেয়েছে, তার একদম মুখ দিয়ে বেরিয়ে আসছে, এ তো নাক ফাক টিপে ধরে রয়েছে। এটা যে খুবই এদের বাজে অবস্থা। তো এগুলো অক্সিডেশন ফেনোমেনা, এবং যে ফেনোমেনাগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফের সাথে সম্পর্কযুক্ত। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এই র্যান্সিডিটিটাকে প্রিভেনশন করব, কিভাবে এটা করা যেতে পারে যাতে না হয়। প্রিভেনশন তো আমাদের হাতের কাছেই রয়েছে, কি কি আমরা করতে পারি কি করতে পারি না সবই আমাদের হাতের কাছেই রয়েছে প্রসেসগুলো। তো সেই প্রসেসগুলো একটু মনে রাখা, আর কিছু না। কি না, রেফ্রিজারেশন, এ তো অলরেডি বলেছি যে রিডিউসেস অক্সিডেশন। অক্সিডেশনের জন্যে টেম্পারেচার লাগবে, তো আমরা যদি রেফ্রিজারেটরের মধ্যে বা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু তার টেম্পারেচারটা কমে যাবে এবং অক্সিডেশনটা অত ভালোভাবে হবে না। তো এটা একটা ভালো পন্থা যে আজকাল ফ্রিজ তো সব বাড়িতেই থাকে,
তো খাবার দাবার খেলাম, যা অতিরিক্ত হলো আমরা কোনো কন্টেনারের মধ্যে দিয়ে আমরা রাখলাম। তো এখন আমাদের পরিষ্কার কথা, আমরা যখন ফ্রিজের মধ্যে খাবার দাবার রাখবো তখন কিন্তু কিছু বেসিক ব্যাপারটা মেনটেন করতে হয়। সেটা কি না, ফ্রিজের মধ্যে কিন্তু খাবার, এটা একটা কন্টেনারের মধ্যে হয়তো খাবার রয়েছে, সবসময় কন্টেনারটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রাখা উচিত, কারণ আরো ভালো থাকবে। কন্টেনারটা যদি এরকম ধরনের পুরো, যদি এখানে খাওয়া দাওয়ার কাছে মাথা ফাঁকা, তাহলে অক্সিজেন কিন্তু এখানে ঘোরাফেরা করছে, আজ না হোক কাল লো টেম্পারেচারেতেও কিছু কিছু অক্সিডাইজড হবে। আমার কথাটা বোঝার চেষ্টা কর, যে এই যে খাবার এখানে রাখা হয়েছে এরকম ভাবে নয়, সবসময় খাবার দাবার কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে, তুমি একটা জায়গায় খাবার রেখেছো, ওটা ফ্রিজের মধ্যেই রেখেছো, কিন্তু ফ্রিজের মধ্যে কিন্তু এয়ারটাইট করে রাখতে হবে। তাতে এয়ারটাইট করে রাখলে ওর মধ্যে তো অক্সিজেনটা আর অত বেশি থাকবে না, কিন্তু খোলা অবস্থায় থাকলে অক্সিজেন তো ফ্রিজের ভিতরেও রয়েছে এবং সেগুলো গিয়ে কিন্তু রিয়াকশান ঠান্ডা অবস্থাতেও অল্প স্বল্প ধর আজকে রেখেছিস, কালকে খারাপ হলো না, কিন্তু সেটা 3-4 দিন বাদে খারাপ হয়ে যেতে পারে। এই ব্যাপারটাও তো ভাবতে হবে না, যে সবসময় যে টেম্পারেচার কম বলে যে একেবারেই হচ্ছে না অক্সিডেশন, এমনটা নয়, কিছু কিছু হচ্ছে। তো সেই জন্য ফ্রিজের মধ্যে আজকে রেখে দিলি, 5 বছর বাদে খেতে যাচ্ছিস, হবে? হ্যাঁ, আমি তো ফ্রিজে রেখেছি, স্যার বলেছে অ্যাসিডিটি হবে না ফ্রিজের মধ্যে, আমি 5 বছর বাদে আমেরিকা থেকে ঘুরে এসে 5 বছর বাদে ওই মাংসের ঝোলটা খেতে যাচ্ছি, পারবি খেতে? তখন দেখবি ঠিক অক্সিডাইজড হয়ে গেছে, ওটা পচা গন্ধ বেরিয়ে গেছে। কেন? স্যার বলেছিলেন ঠান্ডা অবস্থায় অক্সিডেশন হয় না। আরে বাবা, ঠান্ডা অবস্থায় অক্সিডেশন হবে না এটার গ্যারেন্টি নেই, অল্প অল্প অক্সিডেশন হতেই পারে। যে কোনো প্রসেসই লো টেম্পারেচারে কিছু কিছু হয়, হাই টেম্পারেচারে হয়তো অনেক ভালো হয়, কিন্তু লো টেম্পারেচারে তো হয়। তো সেই জন্যে ওটাও কিন্তু মেনটেন করতে হবে। তবে ঢাকা দিয়ে রাখলেও যে 5 বছর বাদে খেতে পারবে এরকম কোনো ব্যাপার নেই, সব সময়তেই কিছুদিন বাদেই সেটা ব্যাকটেরিয়া তো গ্রো করতে পারে, এই সমস্ত মানে অনেক ঘটনা ঘটতে পারে। এছাড়া কি, হ্যাঁ, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কি না, অ্যান্টিঅক্সিডেন্ট কিছু কিছু আছে, সেগুলো খাবার দাবারের মধ্যে ইউজ করে দেয়া। তো এগুলো প্যাকেজ ফুডের মধ্যে ইউজ করা হয়। অক্সিডেশন অ্যান্টিঅক্সিডেন্ট যেরকম বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল বা বিউটাইলেটেড হাইড্রক্সিটোলুইন, এইরকম যে কম্পাউন্ডগুলো, এগুলো কিন্তু প্যাকেজ ফুডের মধ্যে কিন্তু এগুলো দিয়ে দেওয়া হয়। এদেরকে বলে অ্যান্টিঅক্সিডেন্ট। মানে কি না, অক্সিজেনকে কিন্তু ফুডের ধারে কাছে আসতে দেবে না, ক্রস এসো না ক্রস, তো অক্সিজেনকে কিন্তু আসতে দেবে না। নাম মনে রাখতে হবে, বিউটাইলেটেড BHA BHT, অবশ্যই দরকারি যে ফুডটা থাকবে কিন্তু অক্সিজেন ওর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া থাকলে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু প্রোটেক্ট করবে। অ্যান্টিঅক্সিডেন্ট আজকাল অনেক খাবার দাবারের মধ্যেই দিয়ে দেওয়া থাকে। কোন খাবার দাবার না, যেগুলো কিনা হোটেলে খাবার দাবার পাওয়া যায়, তারা কি করে না, অ্যান্টিঅক্সিডেন্ট মেরে, তুই আজকে একটা হোটেলে গিয়ে বললি যে আমাকে বিরিয়ানি দাও, আমাকে চিকেন চাপ দাও, আমাকে এই দাও ওই দাও সেই দাও, তো কিছুক্ষণের মধ্যেই সব রেডি হয়ে চলে এলো তোর কাছে। তোর মনে করার কোনো কারণ নেই যে ওই সময় সব বানিয়ে তোকে দিল। আসলে লার্জ স্কেলেরা বানায়, অ্যান্টিঅক্সিডেন্ট মারে, বড় বড় ফ্রিজারের মধ্যে রেখে দেয়, বের করে ফটাফট গরম করে এবং দিয়ে দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে দিলে, হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট যদি দিয়ে দেয়, তাহলে মাসখানেক বাদেও তোকে দিলে, তুই খাবার দিলেও বুঝতে পারবি না সেটা, কিন্তু খাবার ওখানে তুই বুঝতে পারবি না। অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু এমনভাবে কাজ করবে, গন্ধ কিছু পাবি না, কিন্তু কিছু মাইক্রো অর্গানিজম গ্রো করে, যার জন্য শরীর খারাপ হতে পারে। তো এগুলো কিন্তু হোটেলে তো রান্নাঘরে তুই ঢুকে দেখছিস না, হোটেলের খাবার দাবার খেতে ভালোই লাগে, এবং উইকেন্ডে
সবাই আমরা গিয়ে এখানে ওখানে খাবার দাবার খেতে পছন্দ করি, যে এখানে ওখানে খাবার দাবার, সেটা সাউথ সিটি চলে গেলাম, সাউথ সিটি মল এর ফুড কোর্টে গিয়ে অনেকেই খায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব যে খাবার দাবার যে সঙ্গে সঙ্গেই বানানো হচ্ছে এরকম টাইপের কোনো ব্যাপার নেই। আসলে তারা একটা জিনিসের একটা হাফ ডান পোর্শনটা করাই থাকে, ম্যারিনেশন করে একটু সিদ্ধ করা, এই পোর্শনটা করে রাখে। জাস্ট হয়তো লাস্টের কিছু একটা মিশিয়ে, হয়তো একটা স্পাইসি কিছু মিশিয়ে করে দিতে হবে, তো ওই পার্টটাই শুধু বাকি রাখে। যদি এরকম যদি করতে হতো, পুরো এন্টায়ার খাবারটা যদি বানাতে হতো, তাহলে সেটা এনাফ টাইম লেগে যেত। এটা তুইও বুঝিস, আমরাও বুঝি, কিন্তু আমাদের যেহেতু খেতে ভালো লাগে, এত এত সুন্দর ভালো লাগে, বাড়িতে মায়ের খাবার দাবার এত বাজে লাগে, যে এইসব কথা ভাবনা চিন্তার আমাদের কোনো দরকার নেই। আজকে তুই চিন্তা করে দেখ, KFC চিকেন, কত লোক একদম গোগ্রাসে খেয়ে যাচ্ছে। ওই চিকেনগুলো 1 মাস আগে বোধহয় ম্যারিনেট করা, যে ওই চিকেনটা কবে মারা গেছে ভগবান জানে। তো তবুও এই অ্যান্টি অক্সিডেন্ট, এই প্রিজারভেটিভ দিয়ে ওটাকে এমন করে রেখেছে যে ওরা লার্জ স্কেল তোর জন্য একটা ভেজে দেবে, সারাদিনের জন্য ভাজবে, মাসখানেকের জন্য মালপত্র রেডি করে সব রেখে দিয়েছে, জাস্ট অল্প একটু হালকা হিট ফিট মেরে ছেড়ে দেবে। এসব সবসময় দেখা যায়, এসব নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। আচ্ছা স্যার, মোনোসোডিয়াম গ্লুটামেটটা কি করে? মানে বলে বাচ্চাদের খেতে নেই, KFC তে মেশায়। হ্যাঁ, এগুলো মাইক্রো অর্গানিজমগুলোকে নষ্ট করে দেয়, মাইক্রো অর্গানিজমগুলোকে গ্রোথ হতে দেয় না। আমরা যখন অনেক খাবার খাই, ওই খাবারের মধ্যে কিন্তু মাইক্রো অর্গানিজমগুলো থাকে। এবারে তারপরে খাবার সময় কিছু বোঝা যায় না, পেটের মধ্যে চলে যাওয়ার পরে পেটের মধ্যে ওদের গ্রোথ হতে শুরু করে, একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট পেয়ে বা এরকম ধরনের এনজাইমেটিক কন্ডিশনে গ্রোথ হতে শুরু করে। এই ধরনের কেমিক্যালসগুলো কিন্তু এগুলোকে নষ্ট করে দেয়, শরীরের মধ্যে যাওয়ার পরে কিন্তু তাদেরকে মেরে ফেলে। তো সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে সুবিধাজনক, কিন্তু যাই হোক না কেন সব কেমিক্যালসের কিন্তু সাইড এফেক্ট আছে, তো সেগুলো কিন্তু আলটিমেটলি প্রবলেম ক্রিয়েট করে। চিপস ফিপস এইসবের প্যাকেটগুলোর মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে চিপসের প্যাকেট কিন্তু অনেক দিন ধরেই থাকে। এগুলো কিন্তু ফ্লাস্কড উইথ নাইট্রোজেন ফ্লাস্ক করা থাকে। ওর মধ্যে নাইট্রোজেন ফ্লাস্ক করা থাকলে কি হয় না, খুব ক্রাঞ্চি থাকে, চিপসগুলো ক্রাঞ্চি থাকে, এবং এরিয়াল অক্সিডেশনের ভয় নেই, চিপসগুলোর মধ্যে বাজে গন্ধ হওয়ার কোনো ভয় নেই, ইত্যাদি হবে না। তো সেই জন্য চিপসের প্যাকেট খুলে যখন খাই আমরা, তখন কিন্তু সেখানে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এরকম ধরনের বেশ কিছু আমি বললাম যে অ্যাংজাইটিকে প্রিভেন্ট করার জন্য এগুলো করা যেতে পারে। তো দেখতেই পাচ্ছিস যে আমরা এই চ্যাপ্টারের সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম, যে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা এই সমস্তগুলো বলেছি। আমি যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরেই আমি পড়াচ্ছি, তো কোনো অংশই বাদ দেব না। তো রেডক্স রিয়াকশান এখানে ছিল, তো কেমিক্যাল রিয়াকশানের আমরা প্রথম দিন এক্সাম্পল দিয়েছিলাম, অনেকগুলো অ্যাক্টিভিটি দেখিয়েছিলাম কিভাবে কেমিক্যাল রিয়াকশানটাকে রিপ্রেজেন্ট করতে হবে, সেটাকে বলে কেমিক্যাল ইকুয়েশান। ব্যালেন্স করার টেকনিক, ট্রায়াল অ্যান্ড এরার মেথড, কীভাবে ব্যালেন্স করতে হয় সেই টেকনিক শিখিয়েছিলাম। কেমিক্যাল রিয়াকশানের আরও কিছু ইনফরমেটিভ করার জন্য কী কী করতে হবে সে কথাও আমি বলেছি। ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশান লেখার কথা বলেছি। তারপরে ডিফারেন্ট টাইপের স্কেলিটন ইকুয়েশান, এমনি ইকুয়েশান, সেগুলোর কথা বলেছি। এবং ডিফারেন্ট টাইপের কেমিক্যাল রিয়াকশান, লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে ডিফারেন্ট টাইপের কেমিক্যাল রিয়াকশান যে আছে সেগুলো, এবং এই রেডক্স রিয়াকশান আজকে বললাম, তার এক্সাম্পল দিলাম, এবং এক্সাম্পলস অফ অক্সিডেশন ইন ডেলি লাইফ সেটার কথাও বললাম। তো এইভাবে আমরা একটা চ্যাপ্টার শেষ করলাম, কিন্তু আমাদের কোশ্চেন অ্যান্সার ডিসকাশন সেটা আমাদের বাকি রইল। তো আমরা নেক্সট ক্লাসে আমরা অনেক রকমের কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যে এই চ্যাপ্টারে কী কী রকমের কোশ্চেন হতে পারে, কীরকম তার অ্যান্সার হতে পারে, সবটা আমরা আলোচনা করব যাতে করে বোঝা যায়। তো তোরা এই 4টে ক্লাসে যা পড়া হলো দেখবি পিডিএফ, আমি এই ক্লাসটার পিডিএফটা পাঠিয়ে দেবো। 4টে ক্লাস ভালো করে মন দিয়ে 4টে ক্লাস পড়বি। প্রয়োজন হলে যে আমার ভিডিও পাঠানো আছে আরও আমি পাঠিয়ে দেবো, যদি না পাঠানো থাকে আমি পাঠিয়ে দেবো।
সেগুলোও দেখে নিবি আর একবার করে। দেখে নেওয়ার পরে একদম মন লাগিয়ে একটা চ্যাপ্টারের কোনা কোনা আমি পড়িয়েছি, পুরো টোটাল জিনিসটা পড়িয়েছি, ভালো করে চ্যাপ্টারটা রেডি করবি। পরের সপ্তাহটা সময় পাবি, পরের সপ্তাহ আমি কোশ্চেন আনসার করাবো, তারপরের সপ্তাহে কিন্তু আমরা এটার উপরে একটা পরীক্ষা নেব। সবাইকেই বলছি যে আমরা এই চ্যাপ্টার, যেহেতু আমাদের হাতে গোনা 5টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে একটা চ্যাপ্টার আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। এরপরে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, ইজ ম্যাটার অ্যারাউন্ড দ্য স্পিয়ার বলে। এই চ্যাপ্টার ইজ ম্যাটার অ্যারাউন্ড দ্য স্পিয়ার নয়, অন্য একটা বোধহয় পিরিয়ড টেবিল আছে বোধহয়, নাকি পিরিয়ড টেবিল, কার্বন অ্যান্ড ইস কম্পাউন্ড, মেটাল নন মেটাল, এগুলো আছে। তো কোনো একটা চ্যাপ্টারে আমরা চলে যাব, কিন্তু এই চ্যাপ্টারটা আগে ভালো করে রেডি করতে হবে। তো পরের সপ্তাহ আমরা যখন কোশ্চেন অ্যান্সার করাবো, তোরা যেন কিছু বলতে পারিস, আমি তখন কোশ্চেন নিয়ে আলোচনা করার সময় পার্টিসিপেট করতে পারিস, ইন্টারাকশান করতে পারিস। এটা কিন্তু খুব জরুরি, কারণ চ্যাপ্টারটা তো আমি সব কিছুই পড়ালাম, এবারে তোরা যদি না পার্টিসিপেট করিস তাহলে চুপচাপ থাকলে তো হবে না, একটু তো বলতেই হবে। তো সেসব নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্ত থাকলো ক্লাস। পরের দিনকার আমরা কোশ্চেন অ্যান্সার এই চ্যাপ্টারে আলোচনা করব, সেই জন্যে প্রচুর কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো সেই জন্য একটু পড়াশোনা করবি, মন দিয়ে একটু পড়াশোনা করবি। 4টে ক্লাসে আমি কি পড়িয়েছি একটু দেখে নিবি। কোনো জায়গায় যদি অসুবিধা থাকে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে, কোনো প্রশ্ন থাকে কোনো বই থেকে, সব কিছুই আমাকে জিজ্ঞাসা করা যাবে, কোনো অসুবিধার কিছু নেই। ক্লাসেও জিজ্ঞাসা করতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও আমাকে প্রশ্ন পাঠাতে পারো, যা খুশি, কোনো অসুবিধার কিছু নেই। জিজ্ঞাসা আমাকে সবসময় করা যাবে, যে কোনো সময় যে কোনো কেমিস্ট্রি কোশ্চেন জিজ্ঞাসা করা যাবে, সেই চ্যাপ্টারের হোক বা অন্য চ্যাপ্টার হোক, স্কুলের যদি কোনো চ্যাপ্টার পড়ায় সেই চ্যাপ্টার হোক। তো এই পর্যন্ত থাকলো, সবাইকে গুড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। পরের দিনকার আবার আমরা এই চ্যাপ্টারে কোশ্চেন আনসার নিয়ে আবার শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ স্যার, গুড নাইট। গুড Good নাইট night.